আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে জানিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই জাতীয় সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, জারি হয়েছে প্রজ্ঞাপন। তিনি বলেন, 4টি বিষয়ের উপর একটি প্রশ্নে হ্যাঁ বা না ভোট দেবে জনগণ। নির্বাচিত সংসদের প্রথম 180 দিনে হবে সংবিধান সংশোধন। এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দীর্ঘ আলোচনার পর তৈরি হওয়া জুলাই সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। যদিও পরবর্তীতে এর বাস্তবায়ন প্রক্রিয়া সহ নানা প্রশ্ন তুলে রাজনীতির মাঠে দলগুলো দ্বন্দ্বে জড়িয়ে পড়লে 7 দিনের সময় বেঁধে দেয় সরকার। এমনতর পরিস্থিতিতেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদনের পর জাতির উদ্দেশ্যে দেয়া 13 মিনিটের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। 4টি বিষয়ের উপর একটি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দেবে জনগণ। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। ডক্টর ইউনূস জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যারা একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। জুলাই জাতীয় সনদকে ঐতিহাসিক অর্জন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলোর মাঠের বক্তৃতায় দূরত্ব থাকলেও বাস্তবে তা নয়। রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। তৎকালীন এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর গ্যাজেট প্রকাশ করে সরকার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নিজে সই করা সনদ লঙ্ঘন করেছেন। আর জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার বলেছেন, একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচনের ঘোষণায় জন আকাঙ্ক্ষা পূরণ করেনি। অন্যদিকে এনসিপি বলেছে, জুলাই সনদ বাস্তবায়নের ওপর নজর রাখা হবে। জুবাইর প্রধানের রিপোর্ট। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। গুলশানের নিজের বাসভবনে ভাষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো এজেন্ডা ঐকমত্য কমিশনে ছিল না। তার অভিযোগ, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়টি ইতিবাচক হলেও নোট অফ ডিসেন্ট নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের, স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। এই আদেশের মর্যাদা কী হবে, এই আদেশের বৈধতা কী হবে, সেটা জুডিশিয়ারি বলতে পারবে, বিচার বিভাগ বলতে পারবে।
আমি এর বেশি এখন বলতে চাই না। এদিকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের ঘোষণায় গণদাবি উপেক্ষিত হয়েছে। এই সিদ্ধান্ত ভোটারদের জন্য একটি সংকট তৈরি করবে। 5 দফা দাবিতে 8 দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান জামাত সেক্রেটারি। গণভোট প্রসঙ্গে জনগণের যে অভিপ্রায় এবং গণদাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষণা দিয়েছেন। আমরা এখানে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় এনসিপি নেতারা জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি মুখ্য বিষয়। জুলাই সনদের স্বাক্ষর এই আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট চুপ্পুকে দিয়ে করানো মানে এমন একটা বার্তা দেওয়া যে আওয়ামী লীগ ইজ ওকে, এবং বিদ্যমান সংবিধানে এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আওয়ামী লীগকে আবার ফেরত আনা হলো, এরকম একটা মেসেজ আসলে দেয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন এটি স্বাভাবিক নয় জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন 2026, জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে রাজধানীর একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্টের সেমিনার। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্টজনরা। আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত নাও হতে পারে। সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য তিনি দিয়েছেন, কিন্তু এর মধ্যে দুটি মত থাকতে পারে, আপনার অন্য মত থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা, এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাততে দিতে পারবেন। আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক বক্তাদের কণ্ঠে উঠে আসে নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। এখন রাজনৈতিক দলগুলি যদি আপনার তুচ্ছ কারণে আপনার বিভাজনের সৃষ্টি করে, তাহলে আমাদের দেশ এই সংকট থেকে মুক্তি হতে পারবে না। ফ্যাসিস্ট দলটি দিল্লিতে বসে ঢাকায় লকডাউনের কথা বলেছে, গত 2 দিন ধরে তাণ্ডব চালিয়েছে ঢাকায়। এগুলো আমরা আজকে আলোচনা করছি না। এই দ্বিদলীয় স্বার্থের টানাটানির মধ্যে বাংলাদেশকে আর পড়তে দিতে পারি না আমরা। জুলাই সনদের যে অবস্থা করা হয়েছে, এই মানে রাষ্ট্রপতি সাইন করার ব্যাপারটা, এইটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচলাবস্থায় এনে দিবে। জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ সৃষ্টি করেছে সে প্রচেষ্টা অব্যাহত রাখার তাগিদও বক্তাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে তিনি এমন মন্তব্য করেন। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি, কালো টাকা ও পেশি শক্তির প্রভাব ঠেকানো এবং প্রার্থীদের জামানত কমানোর দাবি জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সংলাপের প্রথম দিনে 12টি দলের সাথে 2 ধাপে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ সহ বাম ঘরানার 6টি রাজনৈতিক দল সংলাপে যোগ দিতে দুপুরে নির্বাচন কমিশন ভবনে আসেন। 2টায় শুরু হয়ে বৈঠক চলে বিকেল 4:30টা পর্যন্ত। এ সময় তারা জানান, কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। অনেক আকস্মিকভাবে নির্বাচনে পোস্টার দেওয়ার বিষয়টা আপনারা বাতিল করেছেন। এটাতে যেসব মার্কার বেশি পরিচিতি, পুরনো মার্কা, দলের হেজিমনি বেশি, তারা কিছু বাড়তি সুবিধা পেতে পারে। ইতিমধ্যে যেসব দলগুলো তুলনামূলকভাবে নির্বাচনে কম অংশ নিয়েছেন, দলের পরিচিতি, মার্কার পরিচিতি কম, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। প্রবাসী ভোটাররা তাদের গোপনীয়তা লঙ্ঘন করলে জাতীয় পরিচয়পত্র লক করার কথা জানায় নির্বাচন কমিশন।
উনি কোনো অবস্থাতেই তার ভোটের গোপনীয়তা ভঙ্গ করবেন না, ভোটের গোপনীয়তা তিনি নিশ্চিত করবেন এবং কারো দ্বারা প্রভাবিত হয়ে ভোট দিবেন। এখন কথার কথা, যদি কেউ ভোটটা দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলে অমুক রাজনৈতিক দলের পক্ষে জোয়ার উঠেছে, then what can we election commission do? হ্যাঁ, আমরা চিন্তা করেছি তার ন্যাশনাল আইডিতে আমরা ব্লক করে দিব। এর আগে সকালে উদ্বোধনী সংলাপে যোগ দেয় খেলাফত আন্দোলন, মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম সহ 6টি রাজনৈতিক দল। প্রিসাইডিং অফিসার যারা, কর্মকর্তা যারা, নির্বাচন কর্মকর্তা যারা, ওনারা যেন কোনো প্রার্থীর বাড়িতে মেহমান না হন। সিইসি বলেন, দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হবে। নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল, সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল। কারণ মূল প্লেয়ারদের যদি সহযোগিতা না পাই তাহলে তো এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে যাবে। নির্বাচন করতে গিয়ে আমাদের অনেকগুলো অতিরিক্ত জিনিস কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়ছে। সুতরাং আপনাদের সহযোগিতা অধিকতর প্রয়োজন এখন। ভোটের আগেই পোস্টার, ফেস্টুন সহ দলগুলোর প্রচার নিয়ে ক্ষোভ জানিয়েছে নির্বাচন কমিশন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে নৈরাজ্যের সুযোগ পাচ্ছে পরাজিত শক্তি। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে দলগুলো অনড় অবস্থানে থাকলে সুদানের মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে দলীয় স্বার্থ ত্যাগ করে ছাড় দিয়ে হলেও সংকট সমাধানের তাগিদ বিশ্লেষকদের। নূর হোসেনের রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদে স্বাক্ষর করে দলগুলো। এর মধ্য দিয়ে জাতি আশান্বিত হলেও বিপত্তি বাদে সনদ বাস্তবায়নে কমিশনের দেয়া সুপারিশে। সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান নেয় বিএনপি সহ সমমনার দল এবং জামায়াত ইসলামী সহ 8 দল। জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণ বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত, এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পটাতন তৈরি হবে ইনশাআল্লাহ। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর এমন মুখোমুখি অবস্থানে সুযোগ পাচ্ছে তৃতীয় শক্তি। এই অনৈক্যের সুযোগে পরাজিত শক্তি আবার সামনে আসছে। বিপদটা ওই জায়গায়। রাজনৈতিক নেতারা এটা খুব একটা বুঝতে পারছেন বলে আমার মনে হয় না। আর বাংলাদেশের অতীত ইতিহাস কিন্তু তাই, অল্প ছোট মুসলাকা শব্দ নিয়ে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের আলোচনা ব্যর্থ হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে অভ্যুত্থানের সপক্ষ শক্তিগুলোকে এখন তাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত বিবেচনাপ্রসূত এবং দায়িত্বশীল হতে হবে। এই আওয়ামী লীগ তাদের মধ্যে অনৈক্যের সুযোগ নিয়েই কিন্তু আজকে এই নাশকতামূলক কাজগুলো করার দুঃসাহস তারা দেখাচ্ছে। সবার কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত না নেওয়া গেলে দেশের সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। দেশ জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই তাদের রাজনৈতিক নীতি, আদর্শ, দলীয় স্বার্থ সেটা বিবেচনা করবেন, কিন্তু সবার আগে কিন্তু বাংলাদেশ, সবার আগে এদেশের মানুষ এবং সেই মানুষের স্বার্থ। এই বিবেচনা বোধটুকু যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকে তাহলে ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা অশনি সংকেত হবে। এই অবস্থায় এসে দেশটাকে ঝুঁকির মধ্যে ফেলবেন না, রাজনৈতিক নেতারাও করবেন না। আর প্রফেসর ইউনূস সাহেবকে সঠিক সিদ্ধান্তই নিতে হবে, না হলে কিন্তু দেশটা একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যাবে। অনেকেই বলেন এটা টালমাটাল পরিস্থিতিতে সুদানের মতো পরিস্থিতি হয়ে যেতে পারে। যে কোনো পরিস্থিতিতে সংঘাত পরিহার করে আলোচনার টেবিলে বসতে দলগুলোর প্রতি আহ্বান বিশ্লেষকদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ইসলামিক রিয়েলিটি শো পিএইচপি কুরআনের আলো। ফাইনাল এডিশনের জন্য সারা দেশ থেকে 550 প্রতিযোগীর মধ্যে বাছাই করা হয়েছে সেরা 30 জনকে। স্বাভাবিক প্রতিযোগের পাশাপাশি অংশ নিয়েছেন দৃষ্টিহীন হাফেজরাও, যা এই প্রতিযোগিতাকে করেছে আরও অনুপ্রেরণামূলক। এটি সম্প্রচার হবে জনপ্রিয় টেলিভিশন এনটিভিতে। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের।
পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় ইসলামিক রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলোর ফাইনাল অডিশন। সারা দেশ থেকে বাছাই করা 550 জন প্রতিযোগী অংশ নেয় এতে। তীব্র প্রতিযোগিতার পর এখান থেকে সেরা 30 জনকে বাছাই করা হয়েছে, যারা অংশ নেবে টেলিভিশন রাউন্ডে। বিচারকদের মতে এবারের অংশগ্রহণকারীদের তিলাওয়াতে এসেছে নতুন মাত্রা। গত বছরের থেকে এই বছরের তেলাওয়াতের মান অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আশা করব আমরা প্রত্যেকে যেন এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারি। স্বাভাবিক প্রতিযোগীদের পাশাপাশি অংশ নিয়েছে দৃষ্টিহীন হাফেজরাও, যা এই প্রতিযোগিতাকে করেছে আরও অনুপ্রেরণামূলক। আমাদের শতে শতে প্রতিবন্ধী ছেলে এসেছে যারা স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, তাদেরকে আমরা ক্যামেরার মাধ্যমে তুলে এনেছি এবং দেখেছি তারা কি পরিমাণ সুন্দর তেলাওয়াত করতে পারে। আমরা দেখেছি তারা কি পরিমাণ হৃদয় নিংড়ানো তেলাওয়াতের মাধ্যমে মানুষের মন জয় করতে পারে। প্রতিযোগীদের বিচার কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের সেরা আলেমদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমস্ত জেলাগুলি থেকে আমরা বাছাই করে স্কার্ট দিয়ে আজকে ঢাকায় এই চূড়ান্ত সেরা 30 বাছাইয়ের এই অনুষ্ঠানের মধ্যে এদের তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হয়ে গেছি এবং দক্ষ অভিজ্ঞ বিচারক মণ্ডলী তারাও আজকে তাদের তেলাওয়াত শুনে অবাক হয়ে শুকরিয়া আদায় করছে মহান আল্লাহ তাআলার। প্রতিযোগীরা শুধু কোরআন তেলাওয়াতেই সীমাবদ্ধ থাকবে না, তারা কোরআনের আলো ছড়িয়ে দেবে সমাজে। সমাজে তোমরা সকলেই সমাজ যেন তোমাকে দেখে এবং তোমাদেরকে দেখে যেন উপলব্ধি করতে পারে ইসলাম সত্যিকারী ন্যায়নীতি এবং ইসলাম সত্যিকারী একটি সত্য ধর্ম বলে সকলেই ধর্মীয় এবং বিধর্মীয় তারাও যেন এই উপলব্ধি করতে পারে। পবিত্র রমজান মাসে শুরু হতে যাওয়া টেলিভিশন রাউন্ডে নির্বাচিত 30 জনের কণ্ঠে প্রতিধ্বনি হবে কোরআনের মহিমা ও অনুপ্রেরণা, যা সম্প্রচার করা হবে এনটিভির পর্দায়। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। বিমানের টিকিট অবৈধভাবে ক্রয় বিক্রয় এবং যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়। আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা এবং 1 বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। সচিবালয়ে ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা বশির উদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতি বছর যাত্রীদের কাছ থেকে প্রায় 60,000 কোটি টাকা অতিরিক্ত অর্থ নেয় এজেন্সিগুলো, যাদের বেশিরভাগ ভুক্তভোগী মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিকরা। নতুন আইনে বিমানের টিকিটের যৌক্তিক মূল্য নির্ধারিত হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এজেন্সিগুলো একে অপরের কাছে টিকিট ক্রয় বিক্রয় করতে পারবেন না। এ ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।